আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ কেবলই লোক দেখানো, ব্রিফিংয়ে নাহিদ ইসলাম। ঐকমত্য কমিশনের আলোচনায় ডাকলে সাড়া দেবে এনসিপি। আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটা কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। এনসিপি সহ বাম জোট সই না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না বললেন সালাউদ্দিন। জুলাই সনদ পরিবর্তনের সুযোগ আছে জানালেন অ্যাটর্নি জেনারেল। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। তারা যারা বিরোধিতা করছেন তাদেরও নিশ্চয়ই কোনো বক্তব্য আছে, সে বক্তব্যের প্রতিও শ্রদ্ধা রাখা উচিত। 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অব্যাহত। মির্জা ফখরুল জানালেন, ন্যায্য দাবির প্রতি নীতিগতভাবে একমত বিএনপি। ডাকসু নির্বাচনের 1 মাসে প্রতিশ্রুতির মাত্র কয়েকটি দৃশ্যমান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নেতাদের। বেগুনে পোকা বা শুটকির তরকারিতে পোকা ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে, মাছে পোকা। আজকে সকালে ক্লাসে যাচ্ছি, দেখি গেঞ্জিতে একটা সার পোকা। 1 মাসে যা যা করেছে কোনো কাজে আমি বলতে পারি না যে এই কাজে আমাকে প্রশাসন এই কাজে হেল্প করে, এখন প্রশাসন দেখতে করছে এবং কোথাও কোথাও বরং ইউনিভার্সিটির কাজটা থেমে গেছে। পাকিস্তানের সাথে সংঘাতে এবার প্রাণ গেল 3 আফগান ক্রিকেটারের। ঘটনার জেরে ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে আফগান ক্রিকেট বোর্ড। জীবনযুদ্ধের মাঝেই আকাশ ছোঁয়ার স্বপ্ন 2 পথ শিশু। ফুটপাতেই থাকা খাওয়া, অভাব দমাতে পারেনি শিক্ষা লাভের আকাঙ্ক্ষা। বাচ্চা যদি কুসুম পড়াতে আমি আমার পোলা নিতে আগ্রহ মানে এই যে অনেক পয়সা আইছে, এই যে গেল গা এরকম আর পড়া মুখে থাকে। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং জুলাইয়ের সাথে প্রতারণা, এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলা মোটরের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্টের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই মনে করেন তিনি। বলেন, সাপ্লাই হবে এনসিপির মার্কা, আর এই প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে তার দল। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়ার ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি তদন্তের দাবিও জানান আক্তার হোসেন। জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এটা এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটা কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। এই 72-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিশৃঙ্খলায় কোনো সত্যিকারের জুলাই যোদ্ধা ছিল না। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্টের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদ সংশোধন করা হয়েছে, এরপরও অসন্তোষ থাকার কথা নয়। সবাইকে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি আগামীতে করার সুযোগ আছে। এনসিপি সহ বাম জোটের স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না।
পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে, এই মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। আসাদুজ্জামান বলেন, বিচার কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখেই জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। যারা গণহত্যা চালিয়েছেন, যারা খুন করেছেন, যারা আহত করেছেন, পঙ্গু করেছেন, তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই, তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত। দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংসদ ভবনের সামনের সংঘর্ষ অপ্রত্যাশিত, সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত। তিনি আরও বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এটি অনন্য ঘটনা। এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটোখাটো আমাদের ভিন্নতা, এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। বাড়ি ভাড়া, মেডিকেল উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল করেছেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা বলেন, গত 10 অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখন অনশনের রূপ নিয়েছে। প্রাথমিক শিক্ষকদের 4 লাখ সদস্য আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সহ অসংখ্য মানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ন্যায্য দাবির আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার ত্যাগ করবেন না তারা। শিক্ষক নেতারা জানান, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ জানিয়ে শুক্রবার থেকে তারা অনশন শুরু করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, শিক্ষকদের অবস্থান কর্মসূচি তো চলছে, কাল থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা রয়েছে, সবশেষ সেখানকার অবস্থা জানতে চাই। পরিস্থিতি কিন্তু জটিলই হচ্ছে। এই অর্থেই জটিল হচ্ছে যে শিক্ষকরাও তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড় আছেন। সরকারও আসলে তাদেরকে 5%-এর বেশি বাড়ি ভাড়া দিতে পারবেন না বলে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবং এই কারণে আসলে এই যে আন্দোলন, সেই আন্দোলন এখন অনশনের দিকে গেছে এবং শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে কিন্তু আছেন এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং শহীদ মিনার থেকে যে কর্মসূচি কথা তারা বলেছেন যে তাদের যে যৌক্তিক দাবি, বাড়ি ভাড়া, সেই সাথে চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা, এই বিষয়গুলো ন্যূনতম এই 3টি বিষয়গুলো যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনো ছাড় দেবেন না। যত সময় যাচ্ছে ততই কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু বাড়ছে, যদিও এখন একেবারেই তপ্ত দুপুর এবং এই কারণে আসলে নামাজের বিরতি চলছে এবং শিক্ষকরা আবার জড়ো হবেন। কিছুক্ষণ আগে কালো পতাকা নিয়ে মিছিল করেছেন এই শহরে এবং সেই মিছিল থেকে তারা একটি বিষয় পরিষ্কার বলেছেন, শিক্ষা উপদেষ্টা যিনি এই আন্দোলনকে তেমন গুরুত্ব দিচ্ছেন না, শিক্ষকদের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ শিক্ষকদের, সেই উপদেষ্টার পদত্যাগ কিন্তু তারা দাবি করেছেন এবং সে কথাটাই কিন্তু তারা বারবার বলছেন। এখন সেই পদত্যাগের দাবি, সেই সাথে যতদিন পর্যন্ত সরকার তাদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন না দেবে, 20% বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন না দেবে, ততদিন পর্যন্ত তারা কিন্তু এই শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবির সাথে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিগতভাবে একমত।
এক লিখিত বিবৃতিতে এমনটা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকারের মধ্যে আছে যুক্তিসঙ্গত আর্থিক সহায়তা, চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। এসবের বাস্তবায়ন ছাড়া কখনো কাঙ্ক্ষিত সুফল মিলবে না বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। তবে যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে বিএনপি নমনীয়তা দেখাবে না বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। নানা প্রত্যাশা, শঙ্কা আর বাস্তবতার মধ্যে হয়েছিল ডাকসু নির্বাচন। সেই নির্বাচনের 1 মাস পেরিয়ে গেছে। ভোটের সময় নেতারা দিয়েছিলেন ঝুরি ঝুরি প্রতিশ্রুতি। প্রথম মাসে তার কয়েকটি কাজ দৃশ্যমান হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটিকে অসহযোগিতা করছে এই অভিযোগ তুলেছেন ডাকসু নেতারা। ডাকসু নির্বাচন হয়েছে 1 মাস হলো, এরই মধ্যে নতুন কমিটি কাজও শুরু করেছে। তবে 36 দফা ইশতেহার 12 মাসে বাস্তবায়নে যেই গতিতে এগোনোর কথা, এই 1 মাসে সেই গতি কি দৃশ্যমান হয়েছে? শিক্ষার্থীদের অন্যতম যে বড় সমস্যাগুলো, তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যসম্মত খাদ্যের সংকট। তাহলে এই বিষয়টি দিয়েই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করা যাক। মাস্টারদা সূর্য সেন হলের ক্যান্টিন, প্রতিবেলায় প্রায় 1000 শিক্ষার্থীর রান্না হয় এখানে এভাবেই। তার ওপর সদ্য রান্না করা খাবারও রাখা হচ্ছে স্যাঁতসেঁতে নোংরা পরিবেশেই। এবং কন্টিনিউয়াসলি ডাকসুর পরে পোকা পাওয়া যায় ক্যান্টিনে। বেগুনে পোকা বা শুটকির তরকারিতে পোকা ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে, মাছে পোকা। বাইরে থেকে পোকা যদি ভিতরে আসার জন্য কোনো চেষ্টা করি, তাহলে ফ্যানের বাড়ি তো খাবারও পড়ে। হলের জিএস জানালেন, দীর্ঘদিন পুরনো নিয়ম পরিবর্তনের চেষ্টা চলছে ডাকসুর পর থেকেই। আমরা প্রশাসনের মাধ্যমে এবং স্টুডেন্টদের দাবির প্রেক্ষিতে আমরা বর্তমান যে ক্যাডারের আছে ওনাকে পরিবর্তন করতে চাচ্ছি। অমর একুশে হল, খাবারের মান নিয়ে শুরু থেকেই নানান অভিযোগ ছিল। কতটা বদলালো পরিস্থিতি? মাছ যখন রান্না করতো অনেক সময় মাছের আইসটা ছাড়া দিত না। এখন মোটামুটি শুনতেছি উন্নত হচ্ছে। এখন ইনশাআল্লাহ কেউ কিছু চায়ও না, কেউ খাওয়া খায় না, অবশ্যই খানা ভালো হবে। 1 মাসে 2টি হলে শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক পাখা লাগানো হচ্ছে। শুধু অমর একুশে হলেই 28টি কক্ষে লাগানো হচ্ছে 112টি ফ্যান। এছাড়া টিএসসি সহ 5টি স্থানে নারীদের মেনস্ট্রুয়াল সুরক্ষায় বসানো হয়েছে ভেন্ডিং মেশিন। পরিবহন ব্যবস্থা উন্নয়নেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। তবে আবাসন সংকটের সবচেয়ে বড় যে সমস্যা, তার কি খবর? জায়গা খাটটা আপনার এতটুকু আছে আর সাথে ছোট একটা এক্সটেনশন আছে। এখন আমাদের 2 জনকে অল্প একটু জায়গার মাঝখানে থাকা লাগে। শিক্ষার্থীদের কাছে এখনো বড় সংকটের নাম আবাসন, সাথে বরাবরের মতো আছে ছারপোকার আতঙ্ক। ছারপোকা আর কি সারা রাতে কামড়ায়, তো তার মানে রাতে আর কি ঘুমানো যেত না কোনোভাবে। আজকে সকালে ক্লাসে যাচ্ছি, দেখি গেঞ্জিতে একটা ছারপোকা। প্রত্যেকটা রুমে হচ্ছে হল প্রশাসনের পক্ষ থেকে ছারপোকা নিধনের ঔষধের ব্যবস্থা করা হচ্ছিল। সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের 36 দফা ইশতেহারে। খাবার, চিকিৎসা, প্রশাসনিক জট নিরসন সহ মৌলিক সমস্যাগুলো নিয়ে সবার আগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থীরা। 1 মাসে কতটা পূরণ হলো প্রতিশ্রুতি? আমরা অন্তত রোড জায়গায় হাত দিতে পেরেছি। আমাদের টার্গেট হচ্ছে 2 মাসের মধ্যে সকল এরকম মৌলিক প্রবলেম যেগুলো 36টা বিষয় বলছেন, তার মধ্যে অন্তত অলমোস্ট মোর দ্যান 50% 70% প্রবলেম আমরা 2 মাসের মধ্যে সলভ করতে পারার কথা। জিএস এর দাবি, ডাকসু কমিটির সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে প্রশাসন। 1 মাসে যা যা করেছে কোনো কাজে আমি বলতে পারি না যে এই কাজে আমাদের প্রশাসন এই কাজে হেল্প করে, এখন প্রশাসন থেকে করছে। এবং কোথাও কোথাও বরং ইউনিভার্সিটির কাজটা থেমে গেছে। ক্লিনিং প্রজেক্ট, ক্লিনিং প্রজেক্ট ভালো প্রজেক্ট না, ক্লিনিং প্রজেক্ট করার সময় অনেক হল প্রশাসন মানে তার বাধা দিয়েছে। এখনও অনেক ছোট বড় সমস্যায় জর্জরিত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ডাকসু কমিটির হাতে এখনও আছে 11 মাস। এর মধ্যে বেশিরভাগ সমস্যার সমাধান হবে তেমন প্রত্যাশা শিক্ষার্থীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা, মারধর ও লুটপাট হয়েছে। এ ঘটনায় 1 নারী সহ 3 জন আহত। ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা মোহাম্মদপুর থানায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 15 থেকে 20 জনের নামে মামলা করেছেন। পুলিশ জানায় আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একদল লোক ঢুকছে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার 8 নম্বর রোডের 1 নম্বর বাসায়। ঢুকেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি মারধর শুরু করে তারা।
শুক্রবার সকাল 8টার দিকে এই ঘটনায় এক নারীসহ আহত হন 3 জন। ভুক্তভোগীরা জানান, হঠাৎ কিছু লোক পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশের চেষ্টা করে। বাসার প্রধান ফটকের কেচিগেট ভেঙে ফেলে বাসায় ঢুকে তারা। এরপর একটি রুমে সবাইকে আটকে দিয়ে ট্রাক ভরে বাসার ফ্রিজ, খাট, নগদ 4 লাখ টাকা, 4 ভরি স্বর্ণালংকার ও সিসি ক্যামেরার ডিভিআর সহ সব মালামাল নিয়ে যায়। ওরা আবার বিশাল এক দল বাহিনী এসে হাতে চাপাতি, তারপরে এই যে পিস্তলের ভয় দেখাচ্ছে, গুলি করবো, বের হবি তো গুলি করবো, হাতুড়ি দিয়ে মানে যাই দিয়ে অস্ত্র দিয়ে আপনার আমার কেচিগেটটা ভাঙছে। তারপরে সেই দরজাটা ভাঙছে, যখনই দেখছি যে কেচিগেট ভেঙে ফেলাইছে, তখন আমার মা ছেলে 3 জনে মিলে রুমে চলে গেছি। বললাম আমরা কুড়ে থেকে আসছি, একবার বলছে পুলিশ, একবার বলছে কুড়ে থেকে আসছি। তো কুড়ে থেকে আসলে আপনি আইডি কার্ড দেখান। আইডি কার্ড কিসে? তো আমি আমার ওয়াইফরে বলছি যে ওদের কি পোশাক আছে না পোশাক ছাড়া উঠছে। শুক্রবারের দিন এ বললো পোশাক ছাড়া। ওই মুহূর্তে আমার ওয়াইফ চিল্লাচিল্লি শুরু করেছে, তখন তার মোবাইল নিয়ে মোবাইল আর দিবে না, ভিতরে অনধিকারভাবে প্রবেশ করে ফেলছে। প্রবেশ করে এটার ভিতরে ভাঙচুর করছে, আমার ছেলেদেরকে মারধর করছে। সিসিটিভি ক্যামেরা ছিল সব ভেঙে ফেলছে। জানতাম যে ভেঙে ফেলবে, জন্য আমরা কিছু হালকা হলেও কিছু আমরা সিসিটিভি ফুটেজ আমি স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম আন্দাজ করে। তো ওই হিসেবে তারা সমস্ত কিছু ভেঙে ফেলে লাস্টে ধরছে আমরা যে এই ঘরে আশ্রয় নিয়েছিলাম না, এটা ভেঙে আমাদেরকে মেরে ফেলবো। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, মূলত জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে। একটি পক্ষ নিজেরাই উচ্ছেদ করতে গিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে। জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ আছে, এটা নিয়ে তারা দখল করতে যায়। পরবর্তীতে সংবাদ দিলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি। পরে তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নেই, আমরা তদন্ত চলমান। এই ঘটনায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 15 থেকে 20 জনের নামে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি, আর ফিরে এসে থাকছে। এইচএসসিতে ফল বিপর্যয়ের পর প্রতিষ্ঠান শিক্ষকের মান আর এমপিও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন। নিয়মিত পড়ালেখার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমরা স্টুডেন্ট না পাওয়ার কারণে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে এই সকল স্টুডেন্ট নিয়ে আসি। গার্জিয়ানকে অবশ্যই দেখতে হবে তার বাচ্চা সন্ধ্যার পরে কয় ঘন্টা পড়তেছে, কতটুকু সে পড়ার টেবিলে মনোযোগ দিচ্ছে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার আলোচনা এসেছে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা নিয়ে। শিক্ষা বোর্ডের তথ্য মতে 202টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হয়নি। অকৃতকার্য হয়েছে 5 লাখেরও বেশি ছাত্রছাত্রী। ফলাফলের এমন চিত্রে প্রশ্ন উঠছে শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর মান এবং এমপিও নির্ভর ব্যবস্থাপনা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের নিয়মিত পাঠ চর্চায় মনোযোগ ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামে সানাউল্লাহ আলিম মাদ্রাসার খোঁজে যমুনা টিভি। এবার আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে পাশ করেনি কেউ। কে কনসুল আইলো, অফিসার আইলো না কে আইলো, এটা আমি দেখি দিনের বেলা, যে আসে তো আমি আসি। একই অবস্থা শতভাগ ফেল করা ত্রিশাল আইডিয়াল কলেজের। ঝুলছে সাইনবোর্ড, কিন্তু পড়াশোনার চিহ্ন নেই কোথাও। শিক্ষা বোর্ডগুলোর ফল বলছে এবার শতভাগ ফেল করেছে 202টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী। বিশ্লেষণে দেখা যায় এসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1 থেকে সর্বোচ্চ 50 জনের মধ্যে, যাদের মূল লক্ষ্য এমপিও। আমরা মূলত ঝরে পড়া স্টুডেন্ট পাই, ভালো মানের কোনো স্টুডেন্ট পাই না। ভালো মানের স্টুডেন্ট যারা তারা মানে এমপিভুক্ত কলেজে বা সরকারি কলেজে চলে যায়। স্কুল বা কলেজগুলোতে যারা শিক্ষকতা করেন তাদের একটা ইচ্ছা থাকে যে এমপিভুক্ত হওয়া, যাতে সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। এটি আসলে উদ্দেশ্যটা শুধুমাত্র এমপিভুক্তি হওয়া, এই জন্য যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করা প্রয়োজন সেটা পূরণ করা যদি হয়ে থাকে তাহলে শিক্ষার মূল উদ্দেশ্যটা আমাদের হবে না, আমাদের মানে আমরা মূল উদ্দেশ্যটা আমরা পূরণ করতে পারবো না। সারা দেশে এবার 5 লাখ পরীক্ষার্থী ফেল করেছে। বিশ্লেষকরা বলছেন পড়াশোনায় গাফিলতি, খাতা মূল্যায়নের পদ্ধতিগত প্রয়োগ ও চলমান দেশের পরিস্থিতি সব মিলিয়েই ফল বিপর্যয়। পরীক্ষা পদ্ধতির এমন করা হয়েছিল যে খারাপ করার কোনো সুযোগ থাকছে না, এবং মূল্যায়নের সময় একরকম উৎসাহিত করা হতো যেন যাই লিখুক নাম্বার দেওয়া হয়। এখন বেশিরভাগ বাচ্চার হাতে একদম 6 থেকে বাচ্চার হাতে চলে গেছে মোবাইল। সেই মোবাইলটা গার্জিয়ান কখনোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। অলিতে গলিতে তারা শুধু প্রাইভেটে দিয়ে রাখছে বাচ্চাদের, কিন্তু কোনো গার্জিয়ান কোনো খোঁজ নিতেছে না। বাচ্চারা প্রাইভেটের নাম করে 1 ঘন্টা তারা বাইরে সময় নষ্ট করে পরে বাসায় যাচ্ছে, বলছে প্রাইভেট পড়ে আসছি।
এবারই ধাক্কা শেষ না, ব্যবস্থা না নিলে এর প্রভাব পড়বে আগামী 3 বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলেও, বলছেন সংশ্লিষ্টরা। শর্ট সিলেবাস এসএসসিতে যেটা এখনও 25 সালে হয়েছে শর্ট সিলেবাসটা, সেটা যখন 26 সালে ইন্টারমিডিয়েটে যখন বা এইচএসসিতে ভর্তি হবে, ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তখন সেটা একটা অগাধ সিলেবাস হয়ে যাবে। তখন এই যে শর্ট সিলেবাসের যে ধারণাটা থেকে তখন তারা সমুদ্রে পড়ে যেয়ে একদম হতাশ। দীর্ঘদিন একটা সিস্টেম থাকার কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয় এবং পারিবারিক জায়গায় যে তারা যে শিক্ষা অর্জন করত সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছিল, এবং বর্তমান সরকার আসার পর শিক্ষাক্ষেত্রে আমার মনে হয় গুণগত পরিবর্তনের দিকে নজর দিয়েছে, যে খুব সহজ পাঠ্যভাষার মধ্যে জনপ্রিয় রেজাল্ট করা, অভিভাবককে প্লিজ করে দেওয়া, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ছেলেরা যেন ছাত্রছাত্রীরা প্রকৃতপক্ষে বাসা থেকে এবং বিদ্যালয় থেকে গুণগত শিক্ষা পায়, তার ভিত্তিতে রেজাল্ট করে। শিক্ষকরা এখন আর সেই অর্থে শিক্ষার্থীদেরকে শাসন করতে পারছেন না। শিক্ষক এবং শিক্ষার্থীদের এই শাসনের বোঝাপড়ার মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন অভিভাবকরা। অভিভাবকদের আরও সচেতন হতে হবে, সেই সাথে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সিদ্ধান্ত নিতে হবে নীতি নির্ধারণী পর্যায়ে, বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। 2013 সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শনিবার দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এমনভাবে শহীদের পুড়িয়ে গুম করা হয়েছে যে শাপলা চত্বরে শহীদের প্রকৃত সংখ্যা এখনো অজানা। 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে 2013 সালে শাপলা চত্বরে তার ভিত তৈরি হয়েছিল। আজ 77টি পরিবারকে 7,74,000 টাকা দেয়া হবে বলেও জানান তিনি। আরও সময় সংবাদ শাপলা চত্বরের ইতিহাস সুন্দর করে লেখার পরামর্শ মঞ্জুর রাজনীতি 1 ঘন্টা আগে শাপলা চত্বরের ইতিহাস সুন্দর করে লেখার পরামর্শ দেন। ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাঙ্কে পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। শুক্রবার রাতে ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে বাসা থেকে খেলতে বের হয় ইয়াসিন ও আব্দুর রহিম। সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। পরে বাড়ির পাশে একটি ভবনের খোলা সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতে সরাইলের ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দারা এই সংঘাতে জড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম ও তার বন্ধুরা দেওয়ানপাড়ায় শাকিলদের পুকুরে গোসল করতে যায়। এ সময় শাকিল ও শিপন সহ আরও কয়েকজন তাদের মারধর করে। বিষয়টি জানাজানি হলে রাতে 2 গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় চলছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সহকর্মী মেহেরুল সুজন আছেন সেখানে, আমরা যাচ্ছি তার কাছে। সুজন, তারেক রহমান কখন নাগাদ বক্তব্য রাখতে পারেন, আয়োজন সম্পর্কেও একটু জানতে চাই। লোপা শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তাদের যে 26তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই উপলক্ষে আসলে আজকে বগুড়ার বাগবাড়িতে, যেটি আসলে শহীদ জিয়াউর রহমানের জন্মভিটা, এই এলাকায় কিন্তু সকাল থেকেই স্থানীয় একটি ডিগ্রি কলেজে সকাল থেকেই কিন্তু বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ তারা কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাদের শারীরিক বিষয় সম্পর্কে জানানোর পর ব্যবস্থাপত্র নিয়ে তারা কিন্তু এখন ওষুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। এবং সকাল থেকেই আমরা এখানে লক্ষ্য করছিলাম যে আশপাশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে এসেছেন এই বিশেষ মেডিকেল ক্যাম্পে। তারা বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে, এবং চিকিৎসা শেষে তারা আসলে এখানে এসে ওষুধ গ্রহণ করছেন। আর বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি এই আয়োজনে ভার্চুয়ালি
স্থানীয় নেতাকর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিকেল 3টা নাগাদ তিনি এখানে কথা বলবেন এবং একই সঙ্গে তার সহধর্মিণী যিনি জিয়াউর রহমান সহসভাপতি ডাক্তার জোবাইদা রহমান তিনিও কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন এই আয়োজনে। এবং আমরা সকাল থেকে যেভাবে দেখছি হাজার হাজার মানুষ যেভাবে তারা চিকিৎসা নিতে এসেছেন এবং এখন কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে এখানে যে ফ্রি ওষুধগুলো রয়েছে সেগুলো তারা সংগ্রহ করছেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন দীর্ঘদিন পর নিজের জন্ম এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি দীর্ঘদিন পর তার নিজের এলাকায় ভার্চুয়ালি জনগণের সাথে কথা বলবেন এবং সেই কারণে কিন্তু তাদের উৎসাহ উদ্দীপনার জায়গাটি কিন্তু অনেক বেশি। তো আমার কাছে সবকিছু মিলিয়ে এই ছিল শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর যে বর্ণাঢ্য আয়োজন বগুড়ায় চলছে সেখান থেকে সর্বশেষ। লোপা, সুজন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার পাকিস্তান আফগানিস্তান সংঘাতে প্রাণ গেল 3 আফগান ক্রিকেটারের। স্থানীয় ওই 3 ক্রিকেটারের নাম কবির, সিফঘাতুল্লাহ ও হারুন, যারা একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন। এই মর্মান্তিক ঘটনার জেরে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে আফগান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের কাপুরুষোচিত এই হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন রশিদ নবীরা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে শুক্রবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একাধিক বিমান হামলা পাকিস্তানের। আফগান সংবাদ মাধ্যম বলছে এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন বেসামরিক নাগরিক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে এই ঘটনায় মারা গেছেন 3 স্থানীয় ক্রিকেটার কবির, সিফঘাতুল্লাহ ও হারুন, যারা পাকতিকা প্রদেশের রাজধানী সারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন। নিজেদের এক্স হ্যান্ডেলে করা পোস্টের বিবৃতিতে এসিবি বলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছে, যারা পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন। শুধু তাই নয়, আগামী নভেম্বরে শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে এসিবি। এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা। রাশিদ খান লিখেছেন, আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন নারী, শিশু এবং তরুণ ক্রিকেটাররা, যারা একদিন বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন। পাকিস্তানের এই হামলাকে নীতিবিরুদ্ধ ও বর্বরতাপূর্ণ বলে আখ্যা দিয়েছেন রশিদ। আফগান তারকা পেসার ফজল হক ফারুকি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই দমনকারীদের হাতে নিরাপরাধ বেসামরিক মানুষ এবং ঘরোয়া ক্রিকেট খেলোয়াড়দের হত্যার শিকার হওয়া নৃশংস ও ক্ষমার অযোগ্য অপরাধ। আরগুন জেলার বীর ক্রিকেটারদের খবর শুনে হৃদয় বিদীর্ণ হয়েছে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ নবীর। নবী লিখেছেন, এই ঘটনা শুধু পাকতিকা প্রদেশের জন্যই নয়, বরং সমগ্র আফগান ক্রিকেট পরিবার ও দেশের জন্য একটি গভীর শোকের বিষয়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। রাজধানীতে ছিন্নমূল মানুষ বসবাস করে কয়েক লাখ। এর একটা বড় অংশই শিক্ষার আলো থেকে বঞ্চিত। তবুও এর মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার লড়াই করে যাচ্ছে কেউ কেউ। অভাব, অনটন, রোদ, বৃষ্টি কোনো কিছুই পথ আগলে দাঁড়াতে পারে না অগ্রযাত্রায়। স্বপ্ন যখন আকাশ ছোঁয়ার, পারিপার্শ্বিক বাধা তখন ছাই হয়ে উড়ে যায়। ফুটপাতে বেড়ে ওঠা এমন 2 শিশুর বেড়ে ওঠার কথা জানাচ্ছেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ, আর ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। জেগে থাকা শহরেও ভোর হয়, আসে নতুন দিন, নতুন সম্ভাবনা। ছাদ যাদের আকাশ সমান, রোদের নরম আলো তাদের জন্য বিলাসিতা নয়। চোখে মুখে ঠিকরে পড়া আলোই যেন কলিং বেলের মতো দরজা খোলার জানান দেয়। জীবন চলার পথে ঝকমকে রঙিন দুনিয়ায় টিকে থাকতে চাই শিক্ষার আলো। সামর্থ্যের অপারগতা ভুলে এই হত দরিদ্রও জানে সেই কথা। তাই ফুটপাতে ঝুপড়ির জীবনযুদ্ধে লড়তে লড়তে জ্ঞানের আলোর সন্ধানে এই 2 শিশু। কাছের এক সরকারি বিদ্যালয় পড়ুয়া শিশু জানান দিচ্ছে, জ্বলে পুড়ে মুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। চোখে মুখে দারুণ দ্যুতির আড়ালে আছে
এক সমুদ্র কষ্টের গল্প। সকালের খাওয়া বলতে কেবল এক গ্লাস মাঠা। লড়াই যখন 3 বেলা খাবার জোটানোর, তখন আইসক্রিম চকলেটের বাসনা উবে যায় স্বপ্নের হাওয়াই মিঠাইয়ের মতন। বালাকে আইসক্রিম চাইবো, তো এক সময় দিতে পারি, এক সময় দিতে পারি না, বুঝাইলি পড়ি স্কুলে গিয়ে দেখতে, মানে বড় লোকের পুরো খায় গো, মানে চায় না। 11টায় স্কুল ছুটির পর শুরু হয় দিনের দ্বিতীয় অধ্যায়। খেলাধুলা থেকে পড়াশোনা সবটাই 10 ফুট প্রস্থ ঘর নামক ফুটপাতে। এখানেই বারান্দা, আঙিনা কিংবা মাঠ। দৃষ্টির সীমানা বহুদূর, তবু কোনোটাই যেন নিজের নয়। এত শূন্যতায়ও কি দারুণ উচ্ছলতায় 2 শিশুর জীবন চলে। ভুলে থাকে ঠিকানাহীন জীবনের কথা। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। নিজেদের মধ্যে খুনসুটিতেই তারা খুঁজে নেয় শৈশবের আনন্দ। মাঝে মাঝে উকি দেয় এক টুকরো শখ। কোমল হাতের আঙুল রাঙায় আধো আধো মেহেদি রঙে, কখনো অতি কাজল চোখ কিংবা ব্লাসনের অতি রঙে চোখে মুখে বর্ণিল জীবনের আহ্বান। 30 টাকা দিয়ে আমি কিনে আনছি, আর হ্যাঁ 10 টাকা পাই। হ্যাঁ আমি নানি আমাকে 10 টাকা দিয়েছিলাম, দিয়ে দিছি। নিয়তির দায় মেটাচ্ছেন 2 বয়স্ক অভিভাবক। কোনো মতে চলে সংসার, তবু নিজেদের জন্য কিছুই চাওয়ার নেই। দারিদ্রতা যেন তাদের মহান করেছে। প্রত্যাশা বলতে 2 শিশুর লেখাপড়ার শিক্ষা সহায়তা। আমার কোনো কিছু আমিও করতে চাই না, কিন্তু আমার বাচ্চারা যদি কোচিং পড়াতে আমি আমার পোলা নিতে আগাইব। আর এই যে অনেক পয়সা আইছে, এটা গেল গা, এটা কোনো আর পড়া মুখে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য, শুধু রাজধানীতে প্রায় 50,000 ছিন্নমূল মানুষের বসবাস। আরেক হিসেব বলছে সারা দেশে শুধু পথশিশুর সংখ্যা 10 থেকে 15 লাখ। রাস্তার পাশে দাঁড়ানো নিঃসঙ্গ বৃক্ষের মতন ওরা জন্মায় অসহায়ত্বের ধুলোয়। মুখে জমে থাকা ধূলিকণা আসলে সভ্যতার পরিত্যক্ত অক্ষর। অপেক্ষায় থাকে উজ্জ্বল দিনগুলোর। এবছর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মোট বাজেট 13,991 কোটি টাকা। রাষ্ট্রের কাছে এই বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের হিসেব হয়তো আছে, কেবল নেই ছিন্নমূল এসব মানুষের ভাগ্য উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত, যাদের দিন যায় অভাবে অনটনে বছরের পর বছর। মৌলিক অধিকার যাদের কাছে কেবলই একটি বইয়ের ভাষা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সড়ক, রেল ও বিমানের শৃঙ্খলা এবং সংস্কারের 8 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সিলেট বিভাগের বিভিন্ন সংগঠন। সিলেট বিভাগের 4টি জেলার প্রতিনিধিরা এতে অংশ নেন। তারা বলেন, ঢাকা সিলেট রেলের ডাবল লাইন, নতুন ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং যাত্রাবিরতি ও বগির সংখ্যা বাড়ানোর বিষয়ে এর আগে অনেক আন্দোলন করলেও কোনো সরকারি কর্ণপাত করেনি। অভিযোগ করেন, রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানের সড়ক যোগাযোগ উন্নত হলেও ঢাকা সিলেটের ক্ষেত্রে তা বিপরীত। বিমানের টিকিটের মূল্য নিয়েও চলছে তুঘলকি কাণ্ড। 8 দফা দাবি পূরণ না হলে 1 নভেম্বর ঢাকা সিলেট রেললাইন অবরোধের ঘোষণা দেওয়া হয়। আমাদেরকে সব সময় অবহেলিত এবং বঞ্চনার শিকার হতে হয়েছে। এইবার আর নয়, সিলেট থেকে নিয়ে শাসনগঞ্জ পর্যন্ত সিলেটবাসী যদি সেদিন আমরা রেলপথ অবরোধ করি, তাহলে আমরা বিশ্বাস করি আন্দোলন ছাড়া, আমাদের এই আন্দোলন ছাড়া আমাদের দাবি পূর্ণ হবে না। ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের আয়োজনে আমি যেমন বাংলাদেশ চাই শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 7 বিভাগের শতাধিক তরুণ শিক্ষার্থী অংশ নেন কর্মশালায়। আয়োজকরা জানালেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের তরুণদের প্রস্তাবনা, তাদের চিন্তাভাবনা রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরতেই এমন আয়োজন। তারুণের শক্তিতে জুলাই আন্দোলন সফল হয়েছে। এবার রাষ্ট্র পরিচালনায় তরুণদের শক্তিকে কাজে লাগানোর কথা বলছেন আয়োজকরা। একটা গ্রুপ তৈরি করতে চাই তরুণদের, একটা নিউট্রাল জায়গা থেকে, যারা একটা বার্গেনিং পাওয়ার হিসাবে যেন আমরা গভর্নমেন্টের সাথে সেই বার্গেনিংটা করতে পারি, যে কোন আশাটা পূরণ হলো, কোনটা পূরণ হলো না। তরুণরা সবচেয়ে বেশি জীবন দিল। যে তরুণদের কথা বলা হচ্ছে বারবার রাজনৈতিক আলোচনা এবং কর্মসূচিতে, সেই তরুণদের যে প্রস্তাবনা বা তাদের যে ভাবনা, তাদের যে চাহিদা, সেটা কতটুকু রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিল। শেরপুর সীমান্তবর্তী জনপদে বন্য হাতির আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। বনাঞ্চল উজাড় হওয়ায় খাদ্য সংকটে লোকালয়ে চলে আসছে হাতির পাল। ধ্বংস করছে বসতবাড়ি, নষ্ট করছে ফসল। বেপরোয়া হাতির আতঙ্কে কাঁচা থাকতেই ধান কেটে ফেলছেন কৃষক। এ বিষয়ে বন কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবর্দী নিয়মিতই চলছে বন্য হাতির তাণ্ডব।
একই অবস্থা ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলারও। আমন মৌসুমে গত কয়েকদিনে নিয়মিত তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল। 20টা 50টা 40টা এরকম করে আসে, আগুন দাঁড়াদার করে পাহাড়ও ঢুকে আবার আয় নামে, এটা করে খুব ক্ষয়ক্ষতি করে আঙরে। ঘর আসিল ঘরটা হাতে আয়া চুরমার করে ভাঙিয়ে নিয়ে গেছে, ভাঙিয়ে ঠিক গেছে। ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয় থেকে প্রায় নেমে আসা হাতির পাল নষ্ট করছে কৃষকের ফসল, ধ্বংস করছে বসতবাড়ি। ফসল রক্ষার্থে সীমান্তবর্তী অন্তত 40 গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। একটা বসতবাড়ি ভাঙি ফেলালে ওই বসতবাড়িটা করতে অনেক কষ্ট লাগে। 15-20 দিন থেকে আমরা ঘুম পাড়তে পারতেছি না। কখন গুতি হাতে খেয়ালাই করে এই কারণে আমরা ভয়ে আগে কাঁচাই কাটিয়ে লাইতাছি। বন বিভাগের তথ্য বলছে গত 15 বছরে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে 85 জন মানুষ, আর প্রতিরোধে মারা গেছে অন্তত 40টি হাতি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নিয়মিত ক্ষতিপূরণ দেওয়ার কথা, কিন্তু স্থানীয়রা বলছেন জমির কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তারা সহায়তা পান না। হাতি যদি কোনো কারো ক্ষতি করে বা কোনো মানুষকে হত্যা করে, আমরা 3 কর্মদিবসের মধ্যে তার ক্ষতিপূরণটা দিয়ে দিচ্ছি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাতি তাড়ানোর কোনো প্রয়োজন নাই। এই ক্ষতিগ্রস্তের জন্য আমরা ক্ষতিপূরণ দিবে এই বইলা তো প্রত্যেক বছর বইলা যায়, তারপরে ওনারা বলতেছে ডিপার্টমেন্টের জায়গা হইলে পাবেন না, রেকর্ড হইলে পাবেন। আমগর ক্ষেত খোলা সব খাই শেষ হয়ে গেল গা, আমরা পাই না তো, আমরা কোনো অনুদান পাই না। হুদাই মিছা কথা কইলা বাসে যদি মরে জায়গা তাহলে এই টাকা দিয়ে আমরা কি করবো? কর যে মারা গেছে হেতে মারা গেল গা, হেতে টাকা পয়সা আর খাইতে পারলো না। গত কয়েকদিনে সীমান্তবর্তী 3 উপজেলায় অন্তত 7 থেকে 8 হেক্টর জমি নষ্ট করেছে বন্য হাতির দল। কৃষি অফিস বলছে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা। পাশাপাশি বন বিভাগ থেকেও সীমান্তবর্তী যে এরিয়াগুলোতে সেখানে বন্য হাতির আবাসস্থল রক্ষায় তারা সচেষ্ট আছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতেছি। জনসংখ্যার চাপসহ বিভিন্ন কারণে বনে মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় হাতির তাণ্ডব বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। এখনই অস্ত্রত্যাগে রাজি নয় হামাস। নিরাপত্তা ইস্যুতে গাজার অন্তর্বর্তী প্রশাসনের পাশাপাশি কাজ করতে চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। উপত্যকা পুনর্গঠনে পাশে থাকার কথা বললেও ফাতাহর নেতৃত্বাধীন কর্তৃপক্ষের হাতে শাসন ব্যবস্থা ছাড়ের বিষয়ে আছে আপত্তি। দাবি নির্বাচনের মাধ্যমে গঠিত হতে হবে নতুন প্রশাসন। রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে সব কথা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ নাজ্জাল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও অনেক বিষয়েই ইসরায়েল ও হামাসের চাওয়া পাওয়ার মাঝে এখনও রয়ে গেছে বিস্তর ফারাক। যুক্তরাষ্ট্র অস্ত্র ফেলে দিতে হামাসকে বারবার চাপ প্রয়োগ করলেও এতে এখনও সম্মত হয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। জিম্মিদের মরদেহ হস্তান্তর নিয়েও চলছে দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের ক্যামেরার সামনে এলেন শীর্ষ হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল। সেখানেই তিনি জানিয়েছেন গাজা নিয়ে গোষ্ঠীটির নানা পরিকল্পনার কথা। গাজায় অন্তর্বর্তীকালীন প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা নিয়ন্ত্রণে যুক্ত থাকতে চায় হামাস, অর্থাৎ এখনই অস্ত্রত্যাগে রাজি নয় তারা, যা মার্কিন পরিকল্পনার পথে বড় বাধা। হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। দ্বিতীয় ধাপের বৈঠকে পর্যালোচনা করা হবে ইস্যুটি। সেখানে অবস্থান স্পষ্ট করব আমরা। অস্ত্র কার কাছে বা কেন দেওয়া হবে সেটিও গুরুত্বপূর্ণ ব্যাপার। আর কেবল হামাস নয়, ফিলিস্তিনে আরও সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তাই এটি একটি জাতীয় ইস্যু। অন্তত 3 থেকে 5 বছরের জন্য যুদ্ধবিরতিতে রাজি হামাস, জানান নাজ্জাল। এর মূল লক্ষ্য হল গাজা পুনর্গঠন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। কেমন হবে ফিলিস্তিনের ভবিষ্যৎ তা নিয়ে আলোচনা চলবে যুদ্ধবিরতির মাঝেই। যুদ্ধবিরতিতে নতুন যুদ্ধের প্রস্তুতি নয়, আমাদের লক্ষ্য হলো এই সময়ে গাজা পুনর্গঠন করা, আর এতে কমপক্ষে 5 বছর সময় লাগবে। আমরা চাই ফিলিস্তিনি জনগণ কিছুটা স্বস্তি পাক, আর যুদ্ধবিরতি সবসময় 2 পক্ষের মাঝেই হয়, এক পক্ষ নয়। গাজার প্রশাসনিক ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেয়ার বিষয়ে স্পষ্ট শর্ত দিয়েছেন এ হামাস নেতা। সাধারণ নির্বাচন ছাড়া হস্তান্তর করা হবে না দায়িত্ব। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। বিপুল পরিমাণ ধ্বংসস্তূপের মাঝে ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ খুঁজছে হামাস সদস্যরা। অন্যদিকে জিম্মিদের মরদেহ ফেরত দিতে দেরি হওয়ায় হামাসকে চোখ রাঙানি দিচ্ছে নেতানিয়াহু সরকার। দাবি ইচ্ছে করেই দেরি করছে সশস্ত্র গোষ্ঠীটি। হামাসের পাল্টা দাবি, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবেই বিলম্ব হচ্ছে উদ্ধার কাজ। মরদেহ লুকিয়ে রাখার অভিপ্রায় নেই তাদের।
পুরো গাজা উপত্যকায় ঢেকে আছে ধ্বংসস্তূপের নিচে, দৃষ্টিসীমায় নেই কোনো অক্ষত স্থাপনা। টানা 2 বছরের আগ্রাসনে গাজা উপত্যকার এ হাল করেছে ইসরায়েলি বাহিনী। নিজেদের এই মানবতা বিরোধী কার্যক্রমের ফল ভোগ করছে তেল আবিব। গাজা উপত্যকার এই ধ্বংসস্তূপের পাহাড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না খোদ ইসরায়েলি জিম্মিদেরই মরদেহ। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ হামাস। তাই খড়ের গাদায় সুই খোঁজার মতোই ধ্বংসস্তূপের মাঝে মরদেহের সন্ধানে ব্যস্ত সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা। দক্ষিণ গাজার খান ইউনিসে এক্সক্যাভেটর দিয়ে চলছে উদ্ধার কাজ। তবে এতে সন্তুষ্ট নয় নেতানিয়াহু প্রশাসন। তাদের দাবি, ইচ্ছে করেই দেরি করছে হামাস। এ নিয়ে হামাসকে চাপে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে হামাসের দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে ভারী যন্ত্রপাতি ও খনন সরঞ্জাম প্রয়োজন, যেগুলো না থাকার কারণেই হচ্ছে বিলম্ব। এছাড়া ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত অঞ্চলেও রয়েছে বেশ কিছু মরদেহ। আমরা প্রযুক্তিগত সমস্যায় পড়ছি, তবে তা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছি। হামাস যদি জীবিতদের ফেরত দিতে পারে, তবে মরদেহ রেখে লাভ কি? জিম্মিদের মরদেহ লুকিয়ে রাখার কোনো পরিকল্পনা হামাসের নেই। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। নিহত 28 জিম্মির মধ্যে 10 জনের দেহাবশেষ এরই মধ্যে পৌঁছেছে ইসরায়েলের মাটিতে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। তীর ধনুক আর আতশবাজি ছুড়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে কলম্বিয়ার স্থানীয় নৃগোষ্ঠীর সদস্যরা। দেশটির রাজধানী বোগোটায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে কংগ্রেস অব দ্য পিপলস নামের একটি সংগঠনের সাথে সম্পৃক্ত নৃগোষ্ঠী ও কৃষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বেশ কিছু নীতির বিরোধিতা করেন তারা। পুলিশের বাধার মুখে পড়লে এক পর্যায়ে তীর, বিস্ফোরক আর আতশবাজি নিক্ষেপ শুরু করে বিক্ষোভকারীরা। এতে আহত হয় অন্তত 4 জন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনাকে অপরাধমূলক আখ্যা দিয়েছে কলম্বিয়া প্রশাসন। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।